ডেমনিক এন্টিটি সবসময় রক্ত চায়, যেটা নর্মাল আমাদের হিউম্যান স্পিরিট অতটা চায় না। আচ্ছা, তুমি তো নিজেও নিউমোরোলজিস্ট, নিউমোরোলজি দ্বারা ব্ল্যাক ম্যাজিক আটকানো মানে কিওর করা পসিবল? নিউমোরোলজি দিয়ে তুমি মানে এটা তুমি বুঝতে পারবে যে তোমার উপর সেই চান্সেসটা আছে কিনা বা হয়েছে কিনা। কিন্তু এত তো মেনটেন করা মানে মেনটেন তুমি করবে না, তুমি ওটা অটোমেটিকলি তুমি ওখানেই রাখবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার মূলাঙ্ক নাম্বার, ভাগ্যাঙ্ক নাম্বার মানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ যতটাই ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট আপনি কোথায় থাকছেন সেই জায়গাটা। এই দুটোই যদি নড়বড়ে হয়ে যায় তাহলে আপনার লাইফ ঝান্ড হয়ে যেতে পারে। তো আজকের আমাদের এপিসোড নিউমোরোলজি অ্যান্ড বাস্তু দুটো মিক্স আপ করি। সো লেটস স্টার্ট আওয়ার এপিসোড। ওয়েলকাম টু টকবক। আমি রয়েছি স্বরলিপি, হোস্ট অফ দ্য পডকাস্ট। তাহলে দেখে নিই আজকের এপিসোড আর আমার সঙ্গে আজকে গেস্ট হিসাবে কে আছেন। আমরা যেখানে থাকি অর্থাৎ বাস্তু, যে জায়গায় থাকছে সেই জায়গাটা কেমন বা কি করলে সেখানটা প্রপার তৈরি হতে পারে আমাদের জন্য, সেটা হতে পারে অর্থ, সেটা হতে পারে ক্যারিয়ার, সেটা হতে পারে রিলেশনশিপ, সেটা যা খুশি হতে পারে। তো বুঝতেই পারছেন আজকের আমাদের টপিক বাস্তু, এবং শুধু বাস্তু না, তার সঙ্গে জড়িয়ে থাকা বাকি পারিপার্শ্বিক সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ওয়েলকাম টু টকবক। আমি স্বরলিপি, হোস্ট অফ দ্য পডকাস্ট, আর আজকে আমাদের গেস্ট অনিরুদ্ধ রয়। অনিরুদ্ধ দা, ওয়েলকাম টু টকবক। থ্যাংক ইউ। কেমন আছো বলো? চলছে। তুমি কি আমাদের পডকাস্ট দেখো? কারণ তোমার সঙ্গে আমার সেই থ্রুতেই যোগাযোগ। পডকাস্ট দেখি বলতে মানে আমি যেটুকু টাইম পাই আমি পডকাস্ট দেখি, মানে আমি দেখতে ভালোবাসি। এবার হরর পডকাস্ট দেখি, এবার নিউমোলজি পডকাস্ট দেখি, অ্যাস্ট্রোলজিও দেখি, মানে যেগুলো আমার ইন্টারেস্টের মধ্যে আসে। আমি সবসময় শিখতে ভালোবাসি, এই না যে আমি সব কিছু জানি, তো আমি শিখতে ভালোবাসি, সেই থ্রুতে আমি দেখি যে কে কি বলছে। তুমি টকবককে খুঁজে পেলে কি করে? ইউটিউবে পেয়েছি, ওকে, সাজেশনে এসছে আমার কাছে। ওকে 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 খুব ভালো লাগলো আজকে তোমার সঙ্গে আড্ডা দেব। তো সেটা হচ্ছে যে বাস্তু, তোমার সঙ্গে একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল যে বাস্তুর যে একটা এনার্জি রয়েছে সেটা আমাদের লাইফকে কিভাবে মানে প্রভাবিত করে আর কি। বাস্তু মানে হচ্ছে দুটো শব্দ মিলিয়ে বাস্তু। একটা হচ্ছে বাস, একটা হচ্ছে তু। যাহা তু বাস করতা হয়, আমি তোমাকে আগেও বলেছি, ওটাকেই বাস্তু বলা হয়। তো আমি যেইখানে থাকছি সেইটা যদি ঠিকঠাকভাবে সেই জায়গাটা অ্যালাইন না থাকে অ্যাকর্ডিং টু ডিরেকশনস, তাহলে আমার প্রবলেম আসবে। তুমি একটা নোংরা জায়গাতে একটা মানে যেই ঘর ধরো অগোছালো বা যেই ঘরে ধরো পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি থাকতে পারবে না। সেরকমই প্রত্যেকটা বাড়ির একটা নির্দিষ্ট তোমার ডিরেকশন হওয়া উচিত, ঠিক আছে, জিনিসপত্র রাখার। যেখানে আমি আমার একটা টেবিলও রাখছি বা আমি আমার যেখানে তোমার ধরো ইলেকট্রিসিটি বোর্ড করছি, তো প্রপার একটা জায়গা থাকা উচিত। যদি সেইগুলো ঠিকভাবে অ্যালাইন হয় তবে তোমার সেই বাড়িটা তোমার জন্য ভালো। এবার শুধু বাড়ির বাস্তু আমি করে দিলাম হলো না, মানুষের সাথেও সেটা রিলেটেড। সব মানুষের জন্য একটা বাড়ি কিন্তু ভালো না। আর এটা এরকম, তুমি ধরো একটা বাড়িতে যদি 6-7 জন থাকছে, সবার জন্য সেই বাড়িটা ভালো সেটা পসিবল নয়। কিন্তু অ্যাটলিস্ট তোমার বাড়িটা যাতে আমার ভালো থাকে অ্যাকর্ডিং টু বাস্তু, সেটা চেষ্টা করা হয়। দেখো অনিরুদ্ধদা, এখন তো বেশিরভাগ বাড়ির বদলে ফ্ল্যাটই তৈরি হচ্ছে। তো অনেক প্রমোটাররাই আমাদের বলে থাকেন যেটা একদমই বাস্তু মেনে মানা হয়েছে বা বানানো হয়েছে, সেটা যে বেশিরভাগ ক্ষেত্রে ভুয়োও হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। তো যে ক্ষেত্রে আমাদের তৈরি হয়ে আছে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, মানে কি দেখে নেওয়া উচিত? মানে আমি যেমন বিগিনার্স, মানে আমার বাস্তু নিয়ে কোনো পড়াশোনা নেই, এরকম আমার মতো অনেক দর্শকই আছেন যাদের এই সম্পর্কে জ্ঞান কম। তারা প্রথম ফ্ল্যাটে গিয়ে কি দেখবে, মানে কোন বেসিক জিনিসগুলো থাকা প্রয়োজন? ফ্ল্যাটে এবার যারা ফ্ল্যাট কিনছে, ঠিক আছে, এখন প্লটেরই অনেক অভাব, তো ফ্ল্যাট তো করছে অনেকে। এবার অনেকে বলে যে হ্যাঁ অ্যাকর্ডিং টু বাস্তু বানানো। এবার সেটা আমি দেখেছি, হ্যাঁ বানানো হয়, এরকম না যে হয় না, কিন্তু সেটা খুবই কম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে বিক্রি করার জন্য বলে বিক্রি করে দেওয়া হয়। তো তারপরে যখন সেখানে মানুষ থাকতে শুরু করে তারা প্রবলেম ফেস করে। এবার প্রবলেম ফেস করতে করতে যেটা হয় সেটা হয় তাদের প্রবলেমগুলো তোমার মেডিকেল প্রবলেম হয়, বাড়িতে অশান্তি হয়, এবার তোমার বিয়েতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তারপরে বেবি রিলেটেড ইস্যুস হয়, অনেক রকম ইস্যুস হয়। তো এইবার তারা তো নিয়ে নিচ্ছে, কিছু করার নেই। তো ফার্স্টে যেটা তোমাকে দেখতে হবে যে এন্ট্রেন্সটা কোথায়। তুমি যখন এন্ট্রি করছো, ফার্স্ট এন্ট্রেন্সটা কোন দিকে হওয়া উচিত? দেখো, আমরা বলি যে নর্থ ইস্ট, এই জায়গাগুলো হচ্ছে আমাদের লক্ষ্মী আসে।
ঠিক আছে? তো তুমি যদি ধরো বাড়িও করছো বা তুমি ফ্ল্যাটেও থাকছো, এই জায়গাগুলোকে কোনো টাইমে তুমি মানে বেশি হাই ওয়ালস করো না, লো রাখো যাতে সানলাইট আসুক। ওখান থেকে মা লক্ষ্মীর প্রবেশদ্বার বলা হয়, ঠিক আছে? তুমি যখন নর্থে তুমি একদম ঢুকছো, ওখানে তুমি যখন জুতোর জায়গা করলে, কোনো দিনও তোমার উন্নতি ওখানে হবে না, মা লক্ষ্মী ঢুকে চলে যাবে। তো এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। নর্থের এন্ট্রেন্সটা হচ্ছে সবথেকে ভালো টাকা পয়সা আসার জন্য, মানুষের থাকার জন্য। এইবার যদি নর্থ না হয়, ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ইস্টে আমরা বলি ঠাকুরঘর করতে, তো সেটা দিয়ে আমি যদি এন্ট্রিও করি সেটাও ভালো, ঠিক আছে? ফার্স্টে তুমি এন্ট্রি করলে, এবার তো তোমাকে দেখতে হবে যে তোমার যে ব্রহ্মস্থানটা সেটা কি আছে, সেটা আমরা তোমার মেজার করে দেখি। তোমার বাড়ির যে তোমার প্লটটা আছে সেটা তো একটা ইয়ে আছে, তো সেটাকে নিয়ে আমরা দেখি, মেজারমেন্ট করতে হয়। তো ব্রহ্মস্থানে সবসময় দেখতে হবে যে কোনো ভারী জিনিস আছে কি না, কোনো পিলার আছে কি না। ব্রহ্মস্থান বলতে ওই নর্থ ইস্টটাকেই আমরা বলছি না, ব্রহ্মস্থান হচ্ছে যে পুরো যে প্লটটা, ওটা তুমি যদি এইভাবে ডিভাইড করো, দুটো মানে এক্স হিসাবে যদি ডিভাইড করো, একটা মিডিল পয়েন্ট বেরোয়। আচ্ছা, ওই প্লটটার মিডিল পয়েন্ট কোনটা, এই যে প্লটটা আছে এটার মিডিল পয়েন্ট কোনটা, ঠিক আছে? এই মিডিল পয়েন্টটা তুমি বার করলে, মানে যারা বাস্তু করে তারা বার করে দেবে তোমাকে। তো ধরো তোমার বাড়িতে প্রবলেম হচ্ছে, অকাল মৃত্যু হচ্ছে, তুমি জানো না বাস্তু, তুমি আবার কাউকে ডাকলে কেন হচ্ছে, সে জানে, সে এসে দেখলো তোমার ইয়ে মিডিল পয়েন্টটা সেটা হচ্ছে তোমার কোনো ভারী জিনিস রাখা আছে, অথবা কোনো পিলার আছে, অথবা কোনো বিম আছে ওপরে। আগেকার দিনে বিম থাকতো, আমার বাড়িতে আছে এখনও। উপরে বিম রাখাটা কিন্তু মানে নট গুড, বাচ্চা হওয়াতে প্রবলেম হয়। তো এই যে তোমার ব্রহ্মস্থানে যে তোমার মিডিল পয়েন্টটা পেলো, সেখানে যদি কোনো পিলার থাকে সেটা অকাল মৃত্যু টেনে আনে। আচ্ছা, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল লস টেনে আনে কে, যে বাড়ির মালিক হলো। তো এই জিনিসটা ফার্স্টে দেখলে ব্রহ্মস্থান হলো, এন্ট্রেন্স তুমি দেখে নিয়েছো। এইবার তুমি দেখবে যে তোমার রান্নাঘর কোথায়। রান্নাঘর সবসময় হওয়া উচিত সাউথ ইস্ট আর সাউথে, যেটা হচ্ছে অগ্নিকোণ, অগ্নিস্থান, মঙ্গলের জায়গা। ওই দিকে যদি হয় তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, ইলেকট্রিসিটি বোর্ড ওই দিকে থাকবে, ঠিক আছে? তুমি এবার রান্নাঘর তুমি করলে ধরো আছে, অনেক সময় দেখবে যে রান্নাঘরে 3টে বার্নার থাকে, ঠিক আছে? তোমার যে বার্নারটা 3টে ওর মধ্যেই আছে, ওইটা ভালো না, নয় 2টো নয় 4টে, আচ্ছা, 3টে বার্নার হওয়া ভালো না, ঠিক আছে? এবার তোমার সাউথে যদি রান্নাঘর না হয়, তোমার ধরো নর্থে রান্নাঘর হয়ে গেল, তো তুমি জলে আগুন দিচ্ছ, সেখানে তোমার ভালো কী করে হবে? নর্থ হচ্ছে মানে আমার ওয়াটার এলিমেন্টের দিক, ওখান থেকে মানি ফ্লো বাড়ায়, মানি আসে, ওখানে জলের জায়গা করতে হবে, সেখানে তুমি রান্নাঘর করতে পারো না, সেখানে প্রবলেম হলো। তো ধরো যে কোনো একটা বাড়িতে তুমি এরকম তোমার একটা প্রবলেম হয়ে আছে, যেটা যেখানে নেই বা যেখানে থাকার কথা না, সেটা তুমি সেখানে করে ফেলেছো, বা করে আগে থেকেই তুমি জানতে না হয়ে গেছে, সেখানে ওটাকে বাস্তুদোষ বলা হয়। আচ্ছা, বাথরুম কোন দিকে থাকা শুভ? বাথরুম নর্থে, নর্থ ওয়েস্টে। নর্থ নর্থ ওয়েস্ট। ওয়েস্ট হচ্ছে সব থেকে ভালো প্লেস, ঠিক আছে? নর্থ ওয়েস্টে যদি তোমার বাথরুম থাকে, ওটা হচ্ছে সব থেকে ভালো প্লেস, কারণ ওটা ওয়াটার এলিমেন্টারি জায়গা, ঠিক আছে? তো ওটা যদি থাকে তো একদম ভালো। আচ্ছা, রান্নাঘর তোমার সাউথে বললাম, তোমার ঠাকুরঘর হবে হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে হচ্ছে বেস্ট ঈশান প্লেস, কোণ ঈশান যেটাকে কোণ বলে। যেটা বলা হয় ওইখানে হবে। যদি না পসিবল হয় ইস্টে, তুমি যদি এবার গিয়ে তুমি ওয়েস্টে তুমি ঠাকুরঘর করে ফেলছো, সেটা হবে না। আচ্ছা, এটা তো আমাদের গেল যে যে বেসিক জিনিসগুলো আমরা দেখব। এরপর আমরা মানে অনেক সময় হয় যে ফ্ল্যাট যাদের কেনা হয়ে গেছে, এগুলোর যাদের বাস্তুর দোষ যদি আমরা ধরে নিই যে এগুলো একটাও প্রপার জায়গায় নেই, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? মানে আমাদের তো ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে অন্য একটা ফ্ল্যাট কেনা পসিবল না, বা বাড়ি চেঞ্জ করা পসিবল না। যেটা দেখো, মানে তুমি যেটা বলছো যে চেঞ্জ করা পসিবল নয়, সব কিছুর একটা দেখো, যখন একটা জিনিস হয়ে গেছে 100% রেমেডি সেটার করা পসিবল নয়। না, তো অবশ্যই না। তোমাকে সেটা ফেস করতেই হবে। সব থেকে ভালো যে রেমেডি, সেটা মানে আমি তোমাকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ওই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়া উচিত, যেটা তুমি বললে পসিবল না, যেটা ম্যাক্সিমাম লোকে করতে পারে না। হ্যাঁ, মানে ফিনান্সিয়াল সব একটা থেকে হিউজ ভালো ব্যাপার কিন্তু থাকে। ওইটাই, সব থেকে ভালো তোমার রেমেডি ওটাই, যখন থেকে ছেড়ে চলে আসো, কারণ তোমার ওখানে লস ফেস করতেই হবে। যদি তুমি না করতে পারো, সেই ক্ষেত্রে অনেক রকম রেমেডিস আছে, সেই রেমেডিসগুলোকে ফলো করতে হবে। এইবার রেমেডিস মানেই চলে আসে তোমার মানে বিজনেস, কে মানুষের ভালো করতে চাইছে, কে খারাপ করতে চাইছে, এই জিনিসটা বোঝা মানুষের জন্য মানে পসিবল হয়ে ওঠে না এখন। যে যখন প্রবলেমে পড়ছে, সে নিজের প্রবলেমটা সলভ করতে চাইছে, তখন কেউ দেখছে না যে কে ভালো কে খারাপ। তো রেমেডিসটাও সেইভাবে দেখতে হবে। এখন অনেক কিছু ইউটিউবের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারছে, ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কিছু বলেও দেয়। কিন্তু আমি এটাই মনে করি যে মানুষের নিজে আগে যাচাই করা উচিত, একবারের জায়গায় 10 বার টাইম লাগুক, কিন্তু যাচাই করা উচিত যে না, এই মানুষটা ঠিক,
এ আমাকে ঠিকঠাক রেমেডি করছে, আমি যখন চেঞ্জ করতে পারবো না আমার এটা সলিউশন আমি পাবো। না হলে তোমার টাকাটা ওয়েস্ট হচ্ছে। তুমি কেন টাকা ওয়েস্ট করবে? তুমি একটা প্রবলেম সলভ করতে যাচ্ছ, সেটা সলভ না করে তুমি আরও প্রবলেম আনছো বাড়িতে, এত ঠিক না। তো রেমেডিস অনেক রকম হয়, প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা তোমার থাকে, মানে শিটস থাকে, অ্যালুমিনিয়াম, কপার, গোল্ড, অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে রেমেডি হয়। ঠিক আছে, বাকি আরও অনেক রেমেডি আছে, ঠিক আছে, যেগুলো তোমার সময় সাপেক্ষ ব্যাপার, বা যেগুলো তোমার টাকারও একটা ব্যাপার আছে, এরকম না যে হিউজ অ্যামাউন্ট অফ মানি, কিন্তু লাগে, জিনিসপত্র লাগে, সেগুলো দিয়ে করা যায়। মানে আমি মনে করি এটা একটা হচ্ছে, তোমার ধরো কেটে গেছে, সেখানে তুমি একটা সেলোটেপ বা তুমি একটা ব্যান্ডেড লাগিয়ে রাখলে, এর বেশি কিছু না। যেটা ভুল তো সেটা ভুল, তোমাকে এবার বাঁচতে হবে। তুমি ওটাকে, যেটা তোমার 100% ক্ষতি হচ্ছে, সেটা তোমার 60 থেকে 70% হবে, ঠিক আছে, 50% তোমার প্রোটেকশন হলো, কিন্তু তার বেশি সম্ভব না। কিন্তু ক্ষতিটা হবেই। কিছু না কিছু তো হবে। বেশ। এবার তুমি যদি ভেঙে করে নিতে পারো সেটা ভালো। আচ্ছা। তুমি ধরো ভেঙেই করে নিতে, ধরো তোমার ঠাকুরঘরটা এদিকে আছে, হুম। এবার তুমি বলছো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি এর মধ্যে ভেঙে করে নিতে পারবো, সেটা করে নাও, সেটা ভালো। ওর মধ্যে যদি করে নেওয়া সম্ভব, কিন্তু তুমি ফ্ল্যাট কিনে তুমি টাকা খরচা করে আবার তুমি টাকা ওখানে দিচ্ছ, এটাও অনেকেই করতে পারে না। ঠিক। আচ্ছা, এই যে বাস্তুর সঙ্গে ঘরের রঙের অনেকটা সম্পর্ক রয়েছে, এরকম কি যদি তুমি একটু বলো। দেখো, যারা হচ্ছে একদম বাচ্চা, অনেকের এরকম ক্লায়েন্ট আমার কাছে আসে, বা এরকম মা বাবারা বলে যে আমার বাচ্চা পড়াশোনা করতে চায় না, ঠিক আছে, তো তাদের জন্য ধরো বাচ্চার যে রুমটা সেটা গ্রিন হবে, লাইট কালারের হবে, ডার্ক কালারের কোনো রুম হবে না বাচ্চাদের জন্য। গ্রিনিশ বা তোমার ধরো মানে ক্রিম কালার যেটাকে বলো, একদম লাইট কালারের রুম হবে। বাচ্চা যখন পড়তে বসবে, সেই ধরো একটা স্টাডি টেবিল হয় না, ওই টেবিলের উপর একটা ইয়েলো ক্লথ একটা পাতো, ঠিক আছে, তারপরে তাকে পড়তে বসাও ইস্ট সাইডে ফেস করে, ঠিক আছে, একটা হ্যাবিট বানিয়ে নাও যে বিছানায় বসে পড়া যাবে না, স্টাডি টেবিলে পড়তে হবে, বা নিজের যদি কোনো ডেস্ক থাকে সেখানে পড়তে হবে ইস্ট সাইডে ফেস করে, ঠিক আছে। আস্তে 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 তোমার যদি কোনো কার্টেন্স থাকে বাড়িতে, সেটাকেও তোমাকে একদম লাইট কালার রাখতে হবে। বাচ্চাদের মনটা যেরকম, মানে যে যা দেখবে তাই শিখবে, ডার্ক কালার শ্যুট করে না বাচ্চাদের। তো সেইটা যদি তুমি আস্তে আস্তে করো, কোনো এক্সটার্নাল কোনো টাকা খরচা করার এমনি দরকারই না, আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে। এবারে তো গেল বাচ্চাদের বেডরুমে কি রং করা উচিত? বেডরুমে রং করা উচিত, দেখো বেডরুমে রং করার থেকে আগে হচ্ছে মানে কোন দিকে কার রুম হওয়া উচিত। আচ্ছা। যারা হচ্ছে তোমার একদম নিউলি ম্যারিড কাপল, তাদের রুমটা হবে হচ্ছে তোমার সাউথ ইস্ট, যেটা হচ্ছে ভিনাসের জায়গা, ঠিক আছে, তাদের তাদের মধ্যে কী হবে, চার্মটা থাকবে। তাদের যদি রুম হয়ে যায় তোমার ধরো সাউথ ওয়েস্টে, সেখানে ঝামেলা হবে। সাউথ ওয়েস্টে রুম হওয়া উচিত হচ্ছে যারা একদম এজেড বয়স্ক মানুষ যদি বাড়িতে থাকে, তাদের রুম সব থেকে বেস্ট হয় সাউথ ওয়েস্টে, ওটা স্যাটার্নের জায়গা, তো ওখানে হতে হবে। কোনো অফিস যদি তোমার হয়, ঠিক আছে, দেখবে সব কিছু তোমার যারা ভালো মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা বিজনেস করে, তারা দেখবে মুম্বাইতে আছে, ঠিক আছে, ওখান থেকে কেন আসে এরা ম্যাক্সিমাম, এখানে কেন নেই ওরকম, স্যাটার্নের জায়গা, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। তুমি যদি একটা বয়স্ক মানুষকে তুমি সাউথ ইস্টে শোয়াও, তো সেখানে ইমব্যালেন্স হয়ে গেল, সেখানে তোমার অসুবিধা হবেই। আর রুমের কালার মানে বয়স্ক বা তোমার ইয়ের জন্য বলে নয়, মানে এজেডের জন্য বলে না, রুমের কালার সবসময় ডার্কটাকে অ্যাভয়েড করা উচিত। ব্ল্যাক, ব্লু, গ্রে, এই তিনটে কালার অ্যাভয়েড করা উচিত সবসময়। ব্লু বলতে কি, লাইট ব্লু না, ডিপ ব্লু। ডিপ ব্লু ইন্ডিকেট করে রাহু, ব্ল্যাক ইন্ডিকেট করে স্যাটার্ন, গ্রে ইন্ডিকেট করে কেতু। এই তিনটে প্ল্যানেট স্ট্রাগল দেয়, আমি বলবো না ভালো না, ঠিক আছে, ভালো সবাই, স্ট্রাগল দেয়, খুব ইজিলি কিছু হতে দেয় না। তো এই তিনটে কালার অ্যাভয়েড করে তুমি যে কোনো কালার করাতে পারো, কিন্তু সেটাকে চেষ্টা করতে হবে একটু লাইট রাখতে, ইয়েলো, অরেঞ্জ, একটু লাইট শেড যেতে হবে। তাহলে কি হবে, মেন্টাল একটা কন্ডিশন, ওটাও একটা ভালো আসে, ঠিক আছে। ডার্ক মানে কি, আমি ডার্ক রুমে বসে আছি, সারাদিন ডার্ক রুমে বসে আছি, ঠিক আছে, আমি সিনেমা দেখেই যাচ্ছি ঘরের মধ্যে বসে বসে, লাইট অফ, এটা ইভেল একটা ব্যাপার চলে আসে মানুষের মধ্যে। আচ্ছা, অনেক সময়ই দেখা যায় মানে এখন যেরকমভাবে আমরা থাকি, অনেকের বেডরুমেই ঠাকুরের স্থান থাকে, সেটার জন্য কি করা উচিত? দেখো, বেডরুমে ঠাকুরের স্থান থাকাটা খারাপ কিছু বলে আমার মনে হয় না, কিন্তু একটা জিনিস করা যেতে পারে, বেডরুমে অনেক কিছু হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী হয়, যদি পর্দা থাকে সেই পর্দাটা দিয়ে দেওয়া যেতে পারে। আর যদি মনে হয় যে না আমি দিতে পারবো না, ঠাকুরের হাওয়া বাতাস খেলবে না, তাহলে আলাদা জায়গা করাই বেটার। বেডরুমেও অনেকে নর্থ ইস্ট সাইডে করে দেয়,
হ্যাঁ কিন্তু অনেকেরই হ্যাঁ আছে। আমার মনে হয় যে মানে খারাপ কিছু না, কিন্তু যদি না করা হয় সেটাই বেটার। বেশ। বেডরুমে হচ্ছে মানুষের থাকার জায়গা, ঠাকুরঘর হবে আলাদা, সেটা ছোট হোক কিন্তু আলাদা হোক, ঠাকুরেরও একটা ব্যাপার আছে। আর বেডরুমে কোনো সময় তুমি ধরো শুয়ে আছো, তোমার আয়না সামনে একদম, যেখানে তোমার বডির ছায়া পড়ছে, ওটা হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস। তোমার বাড়িতে রোগ কোনোদিনও শেষ হবে না। এরকম আমি কেসেসে গেছি, ঠিক আছে, যেখানে কোনো প্রবলেম নেই, আমি নিজে রেকটিফাই করতে পারছি না যে কী প্রবলেম হচ্ছে, সব কিছু ঠিক আছে। তো একটা মিরার, যে মিরারটা গরম, ঠিক আছে, বলছি কী হয়। কি মিররটা গরম? হ্যাঁ, কী হয় আমি বলছি তোমাকে। মিরারটা গরম, মিরারটা তোমার ওই যেরকম তোমার ড্রেসিং টেবিল হয় না, এরকম লম্বা মিরার থাকে, যেটা তোমার বাইরে এরকম আছে, তো ওই রকম। এবার যখন মহিলাটি শুচ্ছে, সে রাতে যখন শুচ্ছে, তার ওই যে ছায়াটা সেটা হচ্ছে ওই ইয়েতে পড়ছে, মিরারে পড়ছে। এইটা হচ্ছে সবথেকে মারাত্মক জিনিস। এখানে ওনার শরীর খারাপ শেষই হচ্ছে না, তারপরে উনি পজেসডও ছিলেন, মানে কিছুটা ছিলেন। ওই যে মিরার আর জানলা, ঘরের যে জানলা সেটা একদম সোজাসুজি ছিল। তো যখন মিরার আর জানলা সোজাসুজি হয়, আমরা বলি দুটো কাচ বা দুটো ডোর আমরা একদম সোজাসুজি যাতে না হয়, তাহলে কি হয়, পাসিং যে স্পিরিটগুলো থাকে যারা পাস করে, ঠিক আছে, তো তারা কী হয়, ট্র্যাপড হয়ে যায় ওখানে। এইবার অনেক সময় কী হয়, কেন কাঁচ গরম, সূর্যের আলো পড়েছে তাই জন্য গরম, ঠিক আছে, মানা যায়। যেই ঘরের মধ্যে সূর্যের আলো পড়ছে না বা পড়েও ওই কাঁচে পড়ছে না, ঘরে রুম টেম্পারেচার খুব ভালো, নর্মাল টেম্পারেচার, কিন্তু ওই কাঁচটা গরম, তখনই ওটাকে বুঝতে হবে যে ওখানে কোনো স্পিরিট ট্র্যাপ হয়ে আছে, ঠিক আছে। তো ওই জন্য যখন রাতের বেলা কেউ শুচ্ছে, যার মনে হচ্ছে যে না আমার ছায়াটা ওখানে পড়ছে, সব থেকে আগে উচিত ওটা যদি মুভমেন্ট করা যায় মুভমেন্ট করে দেওয়া, নাহলে ওটাকে রাতে ঢেকে দেওয়া, ঠিক আছে। যদি ছোটো আয়না থাকে তাহলে ঘুরিয়ে দেওয়া পেছন দিকে, এই জিনিসটা করতে। আয়না খুব মারাত্মক জিনিস। তোমার কাছে তো অনেক রকম কেস আসে, তো আসতো, এখন আমি আর নিই না কেস, কারণ এটাতে কী হয়, নিজেদের ক্ষতি হয়। যারা সলভ করে এই জিনিসগুলো তাদের নিজেরা ধরো সলভ করছে, অনেক সময় করতে পারি না। এবার অনেক সময় কি হয়, একটা থ্রেট চলে আসে যে আমি তোকে দেখে নেবো, স্পিরিটরাও এরকম কথা বলে, এটা আমি নিজে পেয়েছি থ্রেট আমার কাছে। কেস তো আছে, ঠিক আছে, যেটা আমি অন্য জায়গায় বলেছি। তো কেসটা এরকম ছিল, তোমার 3জন মারা গেছে অলরেডি আমাদের টিমের, 2জনই আমরা বেঁচে আছি, আমি আর একটা মেয়ে, ঠিক আছে। তো আচ্ছা, থ্রেট ছিল যে দেখে নেব। মানে বাকি 3জন কি তোমাদেরই বয়সী? আমাদের মানে যে টিমটা ছিল সেই টিমটা একটা দাদা ফর্ম করেছিল, আমি কেমিস্ট্রি পড়তাম তখন ওনার কাছে, ক্লাস 10-11 আমি পড়েছি। আমার পড়াশোনায় মন ছিল না, আমি সারা জীবনই নিজের মতো কিছু করবো, পড়াশোনায় মন নেই, তো আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে আসি, তারপর ওনার সাথে কন্ট্যাক্ট হয় না আমার দাদার সাথে। তো একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখা হওয়াতে কথা বলি, তো উনি আমাকেই বলে যে এই জিনিসগুলো আমি প্ল্যান করছি, তোর তো ইন্টারেস্ট ছিল, তুই করবি? হ্যাঁ আমি করবো, আমি সবসময় রেডি এগুলোর জন্য। মানে যে কোনো স্পিরিচুয়াল, মানে কোনো জায়গায় কোনো হন্টেড কিছু থাকলে আমি সেটাকে সলভ সবসময় করা, রেডি, তাই তো? হ্যাঁ আমি আচ্ছা, সবসময় রেডি। সলভ করবো কি না আমি জানি না, কিন্তু আমি যাব, ঠিক আছে। তো এবার দাদারই স্টুডেন্ট ছিল আরও 2-3জন, যারা এরকম তাদের ইচ্ছা ছিল। এবার অনেকে ভয় পায়, অনেকে ভয় পায় না, অনেকে ভয় পেয়েও বলে যাব, ঠিক আছে। তো দাদা বলে দিয়েছিল যে যাই করিস বাড়িতে পারমিশন নিয়ে আসবি বা বাড়ির লোকের সাথে কথা বলাবি আমাকে, না হলে হবে না, কারণ নিজের ইচ্ছে মতো তো হবে না, যদি কিছু হয়ে যায় তখন কী হবে। তো আমরা সেইভাবেই করেছিলাম। আমার কোনো ওরকম কিছু নেই যে পারমিশন নেব, আমি বলেছি মানে যাবো, মানে আমি যাব, সে আমার বাবা যা বলুক মা যা বলুক আমি যাব। তো আমি তো বললাম আমি যাবো মানে যাব। সেই বাবাকে জিজ্ঞেস করেছে, তো হ্যাঁ ঠিক আছে, বাবা বললো যা, শুনবে না, কিছু করার নেই, যাবে। তো আমি রেডি, বাকি 4জনের সাথেও কথা বলা হলো তাদের বাড়িতে, তাদের যেতে দিতে চাইছিল না, ওরা বলেছে না যাব। দাদা বললো ঠিক আছে যাক, সেরকম তো কিছু হবে না, আমি দেখে রাখবো। দাদা সিনিয়র ছিল সব থেকে, দাদার এক্সপিরিয়েন্স অনেক বেশি ছিল এগুলোতে। তো তারপরে আমরা ওই একটাই ফার্স্ট কেস, একটাই লাস্ট কেস, আমরা যাই। তারপরে আর কোনো কেস হয়নি, কারণ টিমের 3জনই মারা গেছে আর 2জন আমরা বেঁচে আছি। মানে একই সাথে? একই সাথে না, আলাদা টাইম স্প্যানে, 2 থেকে 2.5 মাসের মধ্যে। মানে ওই যাই হোক, অপর মৃত্যু ছিল, ঠিক আছে। আমরা একটা কেসে গিয়েছিলাম, কেসে গিয়ে সেখানে, কেসটা কি বলা যাবে? হ্যাঁ বলা যাবে। কেসটা তোমার হচ্ছে লক্ষ্মীকান্তপুরে, ঠিক আছে। আমাদের কাছে কল আসে, দাদার কাছে আসে, আমাদের কাছে আসতো না। তো দাদা প্রথমে রেকটিফাই করতো, মানে ছোট ছোট কেস ছিল যেগুলো প্রথমে মানে এসেছিলো আমাদের কাছে, সেগুলো ফেক ছিল, ম্যাক্সিমাম কেস এগুলো ফেক হয়। তো দাদা
এবার বলছে যে না আর এগুলো দেখা যাবে না, আমি যদি মনে করি যে ঠিক তবেই যাবো, নাহলে যাবো না। খুব খারাপ হয়। তো তারপরে আসে, এবার দাদা প্রথমে কনফার্ম করেছিল যে হ্যাঁ কেসটা আসল। তারপরে এবার মহিলাটি বলছিল যে না আমি সত্যিই বলছি এরকম ঘটনা ঘটছে, আপনারা আসুন, আমি মিথ্যে কথা বলছি না। অনেকবার বলার পরে তখন নিয়েছিল কেসটা। তো আমরা তো খুব খুশি যে কেস আসে না, বেকার কেস সব আসে, এবার এগুলো ভালো কেস। এটা ফার্স্ট টাইম একটা এসছে, যাব। আমি রেডি একদম, আগের দিন রাতে ঘুমিয়ে পড়েছি, সকালবেলা বেরোবো। এইবার সকালবেলা আমরা বেরিয়েছি। এবার আমার একটা ব্যাপার আছে, আমার মা তো মারা গেছে 2014-তে। তো আমি ধরো কিছু আমার 2 আর 7 অ্যাক্টিভ আছে আমার গ্রিডে। তো একটা ইনটিউশন পাওয়ার কাজ করে, কিছু যদি হওয়ার থাকে না, তো আমি এটা বুঝতে পারি। এবার কখনো কখনো সঙ্গে সঙ্গে হয়ে যায়, কখনো কখনো পরে হয়। তো এইবার আমি ট্রেনের মধ্যে বসে আছি, নর্মাল দিনের বেলায় ট্রেন। আমার মনে হচ্ছে, আমি জানলার ধারে বসতে ভালোবাসি, আমি বসে আছি। আমার মনে হচ্ছে আমার এই কাঁধের মধ্যে কেউ একটা হাত রাখলো। তো ধরো ঘেঁষে ঘেঁষে বসলে যেরকম হয় না, নিঃশ্বাস পড়ে এরকম, ধরো কেউ ট্রেনে যদি 4 জন বসছে একটা সিটে, ওই রকম ব্যাপারটা। আমি দাদাকে বলছি, দাদা এরম কেন হলো? যে কী হয়েছে? আমি যে এরকম মনে হলো কেউ নিঃশ্বাস ফেললো ঘাড়ের মধ্যে, একটা টাচ লাগলো এখানে। বলছে ও তোর মনের ভুল, ছেড়ে দে, কিছু হবে না, তুই বাইরে দেখ, ট্রেন তো ছেড়ে দেবে। তারপরে আর কিছু হয়নি, আমরা গেছি। গিয়ে এইবার মহিলাটার বাড়িতে আমরা ঢুকেছি। ঢুকে একটা একদম বিচ্ছিরি একটা গন্ধ, মানে কিছু মরে গেলে পচে গেলে যেরকম একটা হয় ওই রকম। এবার এত বাজে গন্ধ, দাদা বলছে যে গন্ধ কোথা থেকে আসছে? বলছে এই আমাদেরই মুরগি মরে গেছে, এরকম পরিষ্কার করবো আমরা, আসুন আপনারা। এইবার ওনার হাজব্যান্ড ছিল পজেসড। ওনার হাজব্যান্ডের মধ্যে ছিল 3টে স্পিরিট, যেটা পরে আমরা জানতে পারি। একটা ছিল মেয়ের স্পিরিট, একটা ছিল তোমার ছেলের স্পিরিট, আর একটা এমন এন্টিটি ছিল যে কিন্তু তোমার মানে ডেমনিক এন্টিটি। ডেমনিক এন্টিটি সবসময় রক্ত চায়, যেটা নর্মাল আমাদের হিউম্যান স্পিরিট অতটা চায় না, তাদের মুক্তি চাই। ডেমনিক স্পিরিট কী চায়? আমি তোমাকে একটা আম দিলাম, ধরো মিষ্টি আম, তুমি কোনোদিন আম খাওনি, তো আমি তোমাকে দিলাম, তুমি ওটা খেলে ভালো লাগলো, তো নেক্সট টাইম যখন আমি তোমাকে দেবো তুমি কি খাবে না? খাবে। ডেমনিক স্পিরিটদের হচ্ছে এই জিনিসটাই, একটা মানুষের আত্মাকে, একটা স্পিরিটকে নিল, সে নিজের এনার্জি বাড়ালো, তো সে আরও খুঁজবে যে কোথায় পাবো আমি এরকম স্পিরিট। তো তারা এরকম বডি খুঁজতে থাকে যাদেরকে প্রসেস করা ইজি, যাদের মধ্যে তোমার মানে কি বলে, যাদের স্পিরিটটা একটুখানি উইক টাইপের স্পিরিট, যাদের পাথওয়ে গেটওয়েটা ভালো। তো তার মধ্যে এরকম ছিল। সে কি করতো, সে শুয়ে থাকতো, সে একটা মানে তোমার লক্ষ্মীকান্তপুরের মতো জায়গা, ওখানে ও লেবারের কাজ করতো, ঠিক আছে, সারাদিন কাজ করতো। হঠাৎ করে ওর জ্বর আসতো, ঘরে চলে আসতো, ঘরে এসে শুয়ে পড়তো। ওর ওয়াইফ বলতো যে কী হয়েছে, কিছু বলতে পারতো না, খুব জ্বর, খেয়ে দিয়ে শুয়ে পড়তো। রাতের বেলা কি হতো, ও বেরিয়ে উঠে, গেট খুলে বেরিয়ে, ওদের যেহেতু গ্রাম, মুরগি ছিল, গরুও ছিল, গরুকে কিছু করেনি, মুরগিগুলোকে কী করতো বার করে এরমভাবে মানে ছিঁড়ে ফিরে একদম মাংস খেত, রক্তটা খেত। আমি বললাম যে রক্ত চাই ওরা, ডেমনিক স্পিরিট, তো এটা ওই স্পিরিটটা করতো, বাকি দুজন করতো না। একদম গায়ের মধ্যে রক্ত ফক্ত মাখিয়ে এরকমও আবার খেয়ে শুয়ে পড়তো। ওর তো ভাত ডালে ভালো ভালো লাগছে না, ওর রক্ত চাই। তো যখন আমরা ওখানে যাই, এই কথাটা শুনেছিলাম, ফার্স্টে দেখিনি। তো আমাদের সাথেই লোকটা খেলো একসাথে রাতের বেলা, দিয়ে শুলো। হঠাৎ করে এবার আমরা শুয়েছি, হঠাৎ করে দেখি মানে ওয়াইফ চেঁচাচ্ছিল না, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। এবার দাদা শুনে উঠিয়েছে, আমরা গেছি ওখানে। দাদা বলেছে তোরা কিছু করবি না, যতক্ষণ না আমি কিছু বলবো তোরা থাকবি নিজের মতো। এইবার গিয়ে দেখি লোকটা বিছানায় বসে আছে, যেরকমভাবে সিনেমায় দেখায় যে তোমার এরমভাবে হাঁটু মুড়ে করে এরমভাবে দুলেই যাচ্ছে, ঠিক আছে। ভাই বলছে কী হয়েছে কী হয়েছে? এবার আমি বললাম, আমি বলছি, দাদা বললো যে কী হয়েছে? বলছে যে উনি তো এরকম শুয়েছিলেন, হঠাৎ করে উঠে এরমভাবে দুলছে, আর বিছানার চাদরটা না এইভাবে ধরে আছে শক্ত করে, মানে খুব রাগ। এবার বলছে যে ওর ওয়াইফকে বলছে যে কেন এনেছিস এদেরকে, তুই তো বাড়ি করছে, যে কেন এনেছিস এদেরকে। এবার ওনার ওয়াইফ কিছু বলছে না, ভয় পেয়ে গেছে। ও দাদা বলছে যে কে তুই বল। এইবার ওনার মধ্যে থেকে একটা ফিমেল স্পিরিটের ভয়েস আসছে, একটা মেল স্পিরিটের আসছে, আর ডেমনিক এন্টিটিটা এমন ভাষায় কথা বলছে যেটা বোঝা যাচ্ছে না মুখে। আর এইটা যে চোখের সামনে দেখেনি, সে কোনোদিনও বিশ্বাস করবে না, ঠিক আছে। তো বলেই যাচ্ছে আমি না মানে ওইখানে যে আমি যে বললাম যে যাব, আমার কোনো ইয়ে নেই, আমি ওখানে দাঁড়িয়ে আছি, মানে এখনও মানে মনে করলেই আমার কেমন লাগে, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি কিছু নড়তেও পারছি না, আমি কি বলবো বুঝতেও পারছি না, কে কোথায় সেটাও বুঝতে পারছি না। তো দাদা কনস্ট্যান্টলি জিজ্ঞেস করছে, শুধু কানে আমার আওয়াজটা আসছে, আর বলছে বলবো না। মেয়ের যে স্পিরিটটা সেটাই সব থেকে অ্যাক্টিভ, সে বলছে বলবো না। এই করে দাদা কিছু কাজ জানতো, এই কাজগুলো আমি জানি না, আমি নিজের মতো করি। তো
সেইগুলো করে দাদা পরে যেটা জানা যায় যে মহিলাটা হচ্ছে এই যে লোকটা যাকে ধরেছে তাকে ভালোবাসতো কোনো টাইমে, তো পাইনি, ঠিক আছে, তার আগে এনার বিয়ে হয়ে যায়, তো ওই জন্য উনি সুইসাইড করেছিলেন। প্লাস আচ্ছা, এই যে মহিলাটা ওইখানে মিষ্টির দোকান ছিল যেখানে এই লোকটা কাজ করছিল, ওইখানে কোনো একটা জায়গাতে মহিলাটার স্পিরিটটা ছিল, তো দেখেছে অনেক দিন পরে, প্রসেস করতে পেরেছে, করেছে। প্লাস এই যে মহিলাটা যে মারা গেছে তাকে একটা ছেলে ভালোবাসতো, সে পুকুরে ডুবে সুইসাইড করেছে এই মহিলাটার জন্য, ঠিক আছে, যে ও মরে গেল, মানে কতটা কানেকশান। তারপরে কি করেছে ও, মানে একটা স্পিরিট যখন দেখে যে কারোর ভেতর ঢুকবো সেখানে সে আরও স্পিরিটকে টানে, এটা হচ্ছে মানে একদম নর্মাল জিনিস। তো সে ওইখান থেকে ওকে টেনেছে, ও এসছে, দুজনে মিলে ছিল। এইবার ডেমনিক এন্টিটি যেগুলো, তারা কি করে, তারা সবসময় চেষ্টা করে এরকম একটা বডি খোঁজার যাদেরকে আমি মানে প্রসেস করে, এনার্জিটা কিন্তু ডেমনিক এন্টিটিটাই নেবে আর এদেরকে দিয়ে কাজটা করাবে, ঠিক আছে, কারণ ওর পাওয়ার অনেক বেশি। তো ও এখানে এসেছে, এবার ওর যে ভাষাটা, মানে কী ভাষায় কথা বলছে, মানে একদম মানে উইসপারের মতো গুজগুজ করে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো দাদা বললো যে ঠিক আছে ছেড়ে দে, তোরা তো ওই ঘরে চলে যা, আমি দেখছি, কালকে এটা একা করা যাবে না, এখানে সামনে যে মানে এই গ্রামে যে ওঝা আছে, যে সবথেকে ভালো ওঝা বা কাজ জানে, তাকে ডেকে আনতে হবে। এবার ওনার ওয়াইফ খোঁজ দিয়েছে, উনি কী করেছে, পরের দিন ওই লোকটা ওই দিন রাতে ওই মুরগি টেনে কিন্তু রক্ত খেয়েছে, ওরকম করেছে, আমরা সেটা দেখেছি, কিন্তু কিছু আমরা করতে পারিনি। ওই যে খেয়ে নিল, খেয়ে নেওয়ার পর আবার শুয়ে পড়লো নর্মাল, ঠিক আছে, মানে খাবার তো চাই, খিদে পাচ্ছে। তারপরে কি হলো, পরের দিন খুঁজতে বেরিয়েছি আমরা, আরও যা যা জিনিস লাগে সব নিয়ে এসেছি। আসার পরে ওই ওঝাটাও ছিল, যে মোটামুটি কাজ জানে, আমরা তো জানি না যে ওখানে কে কী জানে না, যাকে এনেছে, তো তাকে নিয়ে কাজকর্মগুলো করা হয়েছিল। দাদা কী করেছিল দাদাই জানে, ওঝাটার কাজ ওঝাটাই জানে। আমাদেরকে বলা হয়েছিল, আমার কাছে একটা তোমার হলুদ রঙের কিছু একটা ডাস্ট টাইপের ছিল, আমাকে দাদা বলেছিল এই আগুনে শুধু দিবি তুই যখন বলবো, আমার কাজ শুধু এটাই ছিল। আমি ওই দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এখন তো নয় আমি জানি, তখন কিচ্ছু ছিল না। তো সেটা করার পরে তারপরে যখন মানে ছেড়ে যাচ্ছে স্পিরিটটা, ঠিক আছে, তখন বলেছিল যে তোরা যে 5জন বা 6জন ওঝাটাকে নিয়ে, তোদের কাউকে ছাড়বো না, সবাইকে মেরে দেবো। যখন এরম কোনো কিছু হুমকি দেয়, ওরা কিন্তু মানুষের মতো না, মানুষের থেকে অনেক ক্লেভার, অনেক অ্যাডভান্স, আর ওরা যেটা বলে সেটা করার চেষ্টা সবসময় করে। মানুষ ভুলে যায় কিন্তু ওরা ভোলে না, যখনই চান্স পায় করে দেয়। তো দাদার বিয়ে হওয়ার কথা ছিল, দাদা ওই লোকটাকে তো বাঁচিয়েছিল, ঠিক আছে, দাদার বিয়ে হওয়ার কথা ছিল, ওখান থেকে আসার তোমার আমি বললাম 2 থেকে 2.5 মাসের মধ্যে ফার্স্টে কিন্তু দাদাই ছাদ থেকে পড়ে মারা গেছিলো। দাদা মারা গেছে? হ্যাঁ, নর্মাল ছাদে গেছিলো যেরকম মানুষের যায়, সেখান থেকে একটা ধপ করে আওয়াজ হয়, তার বাড়ির লোকের কথা যেটা শুনেছি সেটাই বলছি। সেখান থেকে তারা বাইরে গিয়ে দেখে যে ছাদ থেকে পড়ে মানে মাথা ফাথা ফেটে গেছে, মারা গেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু মারা গেছে। যেই ছেলেটা ছিল, 2টো ছেলে ছিল, একটা মেয়ে আর আমি, ঠিক আছে, টোটাল ছিল 4টে ছেলে, একটা মেয়ে। তো ওই যে 2টো ছেলে ছিল, একজন বিষ খেয়েছে, একজন পুকুরে ডুবেছে, ঠিক আছে, 3জন 3ভাবে মারা গেছে। তিনটেই প্রায় সুইসাইডালের হ্যাঁ, মতো। এবার বিষ কেন খেয়েছে এটা কিন্তু কেউ জানে না। মা বাবাকে জিজ্ঞেস করার, যেহেতু বন্ধু আমাদের, জিজ্ঞেস করার পরে তারা কিন্তু বলতে পারে না বিষ কে কেন খেয়েছে, সেটা সেই জানে। বাবা মা বললো না সেরকম তো কোনো অসুবিধা ছিল না, কোনো ঝগড়াও হয়নি, ঠিক আছে। আর যে পুকুরে ডুবেছে সে স্নান করতে গেছিলো পুকুরে, সেখানে সে ডুবেছে। এই 3জন এইভাবে মারা গেছে। তো বাকি আমরা 2জন বেঁচে আছি। আমি তো নিজেকে অনেক প্রোটেক্ট করে এখন রাখি, ঠিক আছে, জানার পর থেকে। তখন তো রাখতাম না, তখন জানতামও না, কিন্তু এখন অবধি কিছু মানে হয়নি। এটা কি ওই ঘটনা ঘটার 2 মাসের মধ্যে? 2 মাসের মধ্যে, 2 থেকে 2.5 মাস এই জিনিসটা হয়েছে। তো তারপর থেকে তো আমাদের টিম, আর তো টিম বলে কিছু নেই, আর আমার কোনোদিন সাহস হয়নি যে আমি আর এরকম টিম বানিয়ে কিছু করবো। মানে এটা যখন তুমি শুনলে তখন তুমি নিজের জন্য কি প্রোটেকশন নিয়েছো? তখন তো অনেক ছোট তুমি। আমি ছোট বলতে তো এই কেসটা হচ্ছে তোমার 2000, 11-12 বললে। এই কেসটা হচ্ছে তোমার না 11-12 আমি দাদার কাছে পড়তাম, ওকে ওকে ওকে, পরে যখন দেখা হয়েছে তখন। আচ্ছা এটা আচ্ছা তোমার আচ্ছা। 17-18, ও 17-18। 2017-18, তখন 20-21 বছর বয়স আমার। তো প্রোটেকশান, দেখো প্রোটেকশান আমি এখন নিই, তখন আমি কোনো প্রোটেকশান নিইনি। তো তখন ভয় করেনি মানে এরকম দেখো যখন 2 মাসের আমি মধ্যে? প্রথমে শুনেছিলাম জিনিসটা, প্রথমে আমার মাথায় এটাই এসেছিলো তাহলে এবার কি আমি মরবো, এইটা সবার মাথায় ন্যাচারাল জিনিস, এটা সবার মাথায় আসবে।
কিন্তু অদ্ভুতভাবে আমি তোমাকে বললাম যে আমাকে কেউ একটা প্রোটেক্ট করে রাখে। আমার মা যখন মারা গেছে 14তে, আমি তখন থেকে 15-16 থেকে আমি ফিল করি যে কিছু একটা এনার্জি আছে। শিব ঠাকুরকে আমি খুব মানি, আমি কোনোদিন পুজো আচ্চা কিচ্ছু করি না, কিন্তু আমার একটা বিলিভ আছে যে না, আমি একে মানি, আমি একে মানবো, এটা ভেতর থেকে আসে। তো আমার যেটা মনে হয় কেউ একটা আমাকে প্রোটেক্ট করে রাখে, বা কোনো প্রবলেম হওয়া থেকে আমাকে সেখান থেকে নয় সরিয়ে দেয়, নাহলে বাঁচিয়ে দেয়। তো আজ অবধি আমার কোনো রকম প্রবলেম ধরো যদি হয়েও থাকে, সেখান থেকে আমি বেঁচে এসেছি, টাচউড। কিছু হয়নি। আর পরে যদি হয় হবে, কিছু করার নেই। না না না, অবশ্যই সেটা নয়, এটা পুরো সত্যিই এরকম হাড় হিম করা একটা ঘটনা। তো যেহেতু বাস্তু রিলেটেড, তো এক্ষেত্রে অনেক তুমি যখন বলছোই একটা জিনিস মাথায় আসে যে একটা মানে প্রথা আমি কী বলবো, একটা পদ্ধতি আমরা জানি যে অনেকেই বাড়ির মাটি নিয়ে কালো জাদু করতে পারে বা যে কোনো খারাপ কাজ করতে পারে। তো সেটা আমি বুঝবো কি করে যে এটা আমার বাস্তুদোষ, নাকি আমার সঙ্গে কালো জাদু করা হচ্ছে, নাকি আমার খারাপ সময় যাচ্ছে, না কি হচ্ছে, বা তার রেমিডি বা কি? বাস্তু দোষ বোঝার জন্য তোমার অনেক রকমের সিমটমস আছে, যেটা এমনি দেখা দেয় যদি বাস্তু দোষ থাকে, ব্ল্যাক ম্যাজিক ছাড়া। তোমার ব্ল্যাক ধরো ম্যাজিক হলে? আমি বলে দিচ্ছি, ধরো নর্মাল বাস্তু দোষ, তোমার বাড়িতে বাজ পড়বে, হঠাৎ করে পড়তে পারে। নাহলে তোমার বাড়িতে পায়রায় বাসা করবে, ঠিক আছে? নাহলে তোমার বাড়িতে আগাছা বাড়ির ভেতর থেকে শিকড় হয়ে বেরোবে, ঠিক আছে? নাহলে তোমার বাড়িতে কি হবে, বিড়াল, সাপ এরা ঢুকবে, ঠিক আছে? প্লাস তোমার বাড়িতে সবথেকে যেটা তুমি দেখবে, সেটা ফাটল ধরবে। যখন এই জিনিসগুলো এমনি এমনি হবে, যেটা হওয়ার কথা না, তারপরে যদি হয়, তখন বুঝবে বাস্তুদোষ আছে। সেটা তুমি যদি কাউকে দিয়ে দেখাও, করাও, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আছে। তো তারপরে এরকম না যে যে মানে জানে না, টাকার জন্য করছে, যে জেনুইন জানে তাকে দিয়ে করাতে হবে। আর নিজেকেও একটু নলেজ রাখতে হবে যে না ঠিক বলছে কি না। আমি সবসময় আমার যে ক্লায়েন্টগুলো আছে যারা আসে, আমি সবসময় বলি যে আপনারা আমার কাছে এসেছেন, ঠিক আছে, এরপরে যেখানেই যাবেন বা যার কাছে আপনারা যাচ্ছেন, সবসময় এটা রেকটিফাই করবেন। সবসময় তার উপর নির্ভর করবেন না, টাকা নিচ্ছে করে দিচ্ছে কেন বিশ্বাস করবো। রেকটিফাইটা করবো কি করে? আমরা তো রেকটিফাইটা এই বিষয়ে পড়াশোনা নেই। একটু নলেজ রাখতে হবে, ইউটিউব আছে, আচ্ছা। নাহলে যে কেউ যা ইচ্ছা বলে করিয়ে নিতে পারে। এটা তো তারা তো মানে ফ্রডই। তো আমি ফ্রড জিনিসটা পছন্দ করি না। আমি সবসময় বলি যে আপনার বিশ্বাস হবে না, আপনি 10 জায়গা দিয়ে রেকটিফাই করিয়ে নেবেন, 10 বার করাবেন, 100 বার করাবেন, তারপরে বিশ্বাস করবেন। কিন্তু এটা করা উচিত, নাহলে মানুষ আরও ফ্রড হতে থাকবে। আর তোমার যদি ধরো ব্ল্যাক ম্যাজিক হয়, ব্ল্যাক ম্যাজিক জিনিসটা এখন মানে ঘরে ঘরে আছে। আমার কাছে কেসেস আসতো, আমার ভালো লাগে না, আমি ট্রান্সফার করে দিই কেসেস। ব্ল্যাক ম্যাজিক কেন হয়? হিংসাতে হয়। আমার কাছে গাড়ি নেই, ওর কাছে গাড়ি আছে, তাহলে আমি ওকে ভালো থাকতে দেবো না, ব্ল্যাক ম্যাজিক করে দিল। ব্ল্যাক ম্যাজিক করা খুবই ইজি। তুমি এই যে কাপে তুমি খাচ্ছ, এটা আমি এই কাপটা নিয়ে যদি চলে যাই, আমি তোমাকে মেরেও ফেলতে পারি, যদি সেইভাবে কাজ জানা যায়। পায়ের ধুলো, ড্রেস, একটা সুতো, ঠিক আছে, মাথার চুল, সিগারেটের বাড, যে কোনো কিছু দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায়। শুধু মাটি বলে না, যে কোনো কিছু দিয়ে করা যায়। ওই জন্য সবসময় একটা জিনিস অ্যাভয়েড করা উচিত, যে যেখানে ইচ্ছা আমি গিয়ে যা ইচ্ছা খাবো না। অতিরিক্ত যদি তোমায় কেউ ভালোবাসছে, যদি ভালোবাসতো না, তার মানে কিছু প্রবলেম আছে 100%, নয় সে তোমার ফায়দা নেবেন, তা তোমার ক্ষতি করবে। তো এই জিনিসগুলো থেকে মানুষের বাঁচা উচিত। এবার ব্ল্যাক ম্যাজিক করে দিলে কি হয়, একবার করলে তো হবে না, মাসে মাসে করতে হয়, 6 মাসে করতে হয়, 3 মাস হয়, 1 বছরও হয়, মানে প্রসেস আছে। বারবার করেই যাবে করেই যাবে। আর যে করবে সে তোমার খুব আপনই হবে, নাহলে তো এগুলো পাওয়া সম্ভবই না, সম্ভব নয়। ঠিক আছে? আর তোমার সাথে খুব ভালো বিহেভিয়ার করবে, যাতে তোমার কাছে থাকা যায়, জিনিসগুলো পাওয়া যায়। আর কি হয়, ইউনিভার্স একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, যার ওপর ক্ষতিটা হচ্ছে সে তো জানতে পারছে না, ইউনিভার্স একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, সে স্বপ্নের মাধ্যমে হোক বা কিছু দেখিয়ে, যে তোমার ওপর এই ক্ষতিটা করা হচ্ছে। অনেক ক্লায়েন্ট যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তাদের মধ্যে একটা জিনিস কমন আমি পেয়েছি, তারা বলেছে আমি স্বপ্ন তো দেখছি কেউ একটা তান্ত্রিকের কাছে গিয়ে করছে এরকম, আমার ফটো দেখিয়ে, ফটোর মধ্যে মানে তোমার পেরেক পুঁতছে, পুতুলের মধ্যে পুঁতছে, পুতুলের মধ্যে তোমার কালো সিঁদুর, এই লাল সিঁদুর এরকম কিছু মাখিয়ে এরকম পুঁতছে, ঠিক আছে? এবার বান মারা আছে, বশীকরণ আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, অনেক কিছু পদ্ধতি আছে। তো এই জিনিসগুলো ইউনিভার্সও সিগন্যাল দেয় যে এটা হচ্ছে, এটাকে তুমি প্রিভেন্ট করো, ঠিক আছে? কিন্তু তুমি এটাকে আটকাতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক তো যে কেউ করতে পারে। আচ্ছা, তুমি তো নিজেও নিউমোরোলজিস্ট, নিউমোরোলজি দ্বারা ব্ল্যাক ম্যাজিক আটকানো মানে কিওর করা পসিবল? নিউমারোলজি দিয়ে তুমি মানে এটা তুমি বুঝতে পারবে যে তোমার উপর সেই চান্সেসটা আছে কি না বা হয়েছে কি না, ঠিক আছে?
এবার তোমার প্রিভেন্ট করার জন্য সেটাকে তুমি রেকটিফাই করার জন্য আছে তো সব কিছুতেই, সেটা তোমায় করতে হবে সেরকমভাবে, আছে অবশ্যই প্রিভেন্ট তো করা যাবে। কিন্তু তুমি ফার্স্ট অফ অল তোমার অনেকে এবার ভোগে যে করা নেই, তাও বলে আমার ওপর করা আছে, ঠিক আছে, কিন্তু সেটা তারই প্রবলেম, হেলথ ইস্যু, সেটা তার অন্য প্রবলেমের জন্য। বলছে না অনেক দিন ধরে ভুগছি, ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, আমার মনে হচ্ছে কেউ করেছে, আদৌ করেনি। তো এটার মানুষ একটা আতঙ্কও মানুষে ভুগছে। মানে সেটা নিউমোলজি দ্বারা বোঝা যায় যে তার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি সব কিছু বোঝা যায়, ঠিক আছে। এবার তোমার কোয়ালিটা কি সেই হিসেবে তুমি বলছো যে আমার উপর হয়েছে, তো আমি সেইভাবে সেটা চেক করব, যদি না হয়ে থাকে বলবো যে না হয়নি, হলে হ্যাঁ। বলবো হয়েছে। আচ্ছা অনিরুদ্ধ দা, আর একটা জিনিস যেটা তুমি বলছিলে যে বাস্তুর সঙ্গে নিউমোরোলজিরও একটা যোগ রয়েছে। তো আমার যে সংখ্যা, মূলাঙ্ক সংখ্যা বা ভাগ্যাঙ্ক সংখ্যা, সেই সংখ্যার ওপরেও কি কিছু ডিপেন্ড করে যে আমার বাস্তুটা কেমন হবে? বাস্তু ডিপেন্ড করে হচ্ছে তোমার যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বা আচ্ছা। নিউমোরোস্কোপ যাই হোক, সেখানে বাস্তুতে যারা বাড়িতে থাকছে সবার চার্টের মধ্যে আছে হচ্ছে তোমার মানে কানেকশানটা আছে, তুমি যেই বাড়িতে থাকছো তোমার সাথে তোমার মা বাবাও থাকছে, তাদের চার্টের সাথেও কানেকশান আছে। স্যাটার্ন তোমার বাড়িতে ধরো 3টে আলমারি আছে, তোমার স্যাটার্ন এক জায়গায় প্লেস আছে, তোমার মায়ের চার্টে এক জায়গায় প্লেস আছে, তোমার বাবার চার্টে এক জায়গায় প্লেস আছে। তো তুমি এটা দেখবে যে যেই জায়গায় স্যাটার্ন প্লেস আছে, যেই দিকে প্লেস আছে, সেই দিকেই সেই আলমারিগুলো থাকবে। রাহু তোমাদের চার্টে যেইখানে প্লেস আছে সেই দিকেই নয় ইলেকট্রিসিটি বোর্ড থাকবে, না তোমাদের টিভি থাকবে। কিন্তু এত তো মেনটেন করা মানে। মেনটেন তুমি করবে না, তুমি ওটা অটোমেটিকলি তুমি ওখানেই রাখবে, ও আচ্ছা, অটোমেটিক্যালি ওটা ওখানেই প্লেস হবে। মানে নিজে থেকেই। সব কিছু আগে থেকে ফিক্সড। তুমি ভাবছো যে আমি এটা কালকে করব, ওটা ওরকম কিছু নেই, ওটা আগে থেকেই ফিক্সড যে তুমি এটা করবে, ওই জন্য তুমি এটা করছো। তোমার সাথে এই পডকাস্টটা হওয়ার কথা ছিল আমার, ওই জন্য এটা হচ্ছে। আমি তোমাকে কন্ট্যাক্ট করেছি বা তুমি আমাকে কন্ট্যাক্ট করছো, তাই জন্য না হচ্ছে না, হুম। ঠিক আছে। যেটা হওয়ার সেটা হবেই। তো বাস্তু তোমার একটা আলাদা সাবজেক্ট, সেটা যেটা কানেকশানটা হচ্ছে এইভাবে বানানো হয়, ঠিক আছে। তোমার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যেরকম আছে, আমি মনে করি যে মূলাঙ্ক ভাগ্যাঙ্কের অ্যাকর্ডিং যদি কেউ কাজ করে সেটাই হচ্ছে সবথেকে তার জন্য বেস্ট, আর সে সেই রিলেটেড কাজই করে। ক্লায়েন্টরা যখন আসে, কী কাজ করেন আপনি, ঠিক আছে, কী প্রবলেম, ম্যাক্সিমাম লোকে ভুল কাজ করে, ওই জন্য তাদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ। যারা অনেক কম বয়সে সাকসেসফুল হয়ে যায় তাদের দেখবে ঠিক কাজটা করছে, কোনোভাবে সেই জিনিসটা সিঙ্ক হয়ে গেছে, ওই জন্য তারা সাকসেসফুল হচ্ছে, নাহলে সাকসেসফুল হতো না, ঠিক আছে। তো নিউমারোলজি এই না যে মানে তোমাকে ভগবান বানিয়ে দেবে, কিন্তু তোমাকে একটা রাস্তা দেখাবে যে তুমি এই কাজটা করো তাহলে তোমার লাইফটা অনেক ইজি হবে। নিউমারোলজি হচ্ছে একটা টুল যেটা দিয়ে তোমাকে মানে তোমার লাইফটাকে ইজি করা যায়, ঠিক আছে। তো আমি মনে করি যেটা স্কুলেও শেখানো উচিত, যদি শেখানো যে মানে যায়, তাতে কী হয়, মা বাবার টাকা বাঁচে, এফার্ট বাঁচে, বাচ্চাটার মেন্টাল টর্চার হওয়া থেকে বাঁচে যে না তোমাকে ডাক্তার হতেই হবে, অথচ হতে পারবে না, আর এটা ভালোভাবে মানুষে বাঁচতে পারে, এটা শেখানো উচিত। এবার আমি জানি না হবে কি হবে না কোনো দিনও, কিন্তু হলে তো খুবই ভালো হবে। আচ্ছা এবারে আসি যে আমরা পডকাস্ট শুরুর আগেও আলোচনা করছিলাম যেটা নিয়ে, যে আমরা বাস্তুতে বিভিন্ন রকমের ছবি রাখতে বলি, মানে তোমরা বলো আর কি, যে এখানে এই ছবি, ওখানে ওই ছবি, যেটা ফ্রেন্ডস উইথেও ভীষণ রকমভাবে প্রচলন রয়েছে। সেইগুলো কি কি যদি একটু বলো। দেখো, নর্থ হচ্ছে আমাদের অ্যাবান্ডেন্সের দিক, সেখানে তুমি একটা কুবেরের মূর্তি রাখতে পারো, ঠিক আছে, বা তুমি মা লক্ষ্মীর ছবি রাখতে পারো, লক্ষ্মী নারায়ণের একসাথে রাখতে পারো, বা তুমি 7 হর্সেস যদি তুমি বলো, 7 হর্সেসটা খুব কমন, সবাই রাখতে চায়, সেটা সাউথে রাখতে হয়, বিজনেসের জন্য এটা খুব ভালো। আচ্ছা। একটা হাতি দেখবে এরম সুর এরম মানে উপর দিকে করা, সেটা তুমি রাখতে পারো নিজের অফিসের, তোমার যদি কোনো অফিস থাকে সেটা টেবিলের সামনে, তাতে কি হয়? তাতে তোমার কাজ ভালো হবে। আচ্ছা। ঠিক আছে, অনেকে দেখবে আংটি পরে, কচ্ছপের আংটি, ঠিক আছে, ওটাও তোমাকে অ্যাবান্ডেন্স দেয়, মানুষের টাকাটার জন্যই পেছনে এই ছুটছে। কচ্ছপের আংটিটা মানে প্রত্যেকের হাতে আমি দেখছি, এটার কি ইয়ে রয়েছে, মানে এটা কি টাকা আসে? এটা লাখ আনে, টাকা আসে, সবাই টাকার পেছনেই যাচ্ছে এখন, তো টাকার রেমেডি সবাই করে। তো ওটা পরার কি কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নেই, তোমার যে আঙুলে তুমি দেখছো যে পড়ে আছে ওই আঙুলেই পড়তে হয়। যে অনেককে দেখেছি বলতে আর কি, যারা বন্ধু বান্ধব পড়েছে, কচ্ছপের মুখটা ভেতরের দিকে থাকতে হয়, এগুলো ভুলভাল কথা, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো
ডান নানান হাতে রকম পড়তে মানুষ তুমি হয় বা পাবে, বাঁ হাতে পড়তে হয়। নানান রকম তুমি মানুষ পাবে, সবার মত আলাদা তুমি পাবে, হুম ঠিক আছে? তোমার যেটা বিশ্বাসযোগ্য মনে হবে তুমি সেটা পড়বে। হুম তুমি কি করে কাউকে বিশ্বাস করবে যে এই লোকটা ঠিক? এটা তুমি করতে পারো না। হুম হয়তো সেই লোকটা ঠিক, তুমি বুঝতে পারছো না। তো তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটা করো, ঠিক আছে? কচ্ছপের আংটি পরা ভালো, কিন্তু আমার হাতে তো কোনো আংটিও নেই, আমি না কিছুই পরিনি। হুম তো তাহলে কি আমার কিছু হচ্ছে না? আলটিমেট হচ্ছে তোমার কাজটা। আচ্ছা, যেটা আর একটা যেটা জিজ্ঞেস করার ছিল সেটা সেটা হচ্ছে এই যে তুমি যখন বলছো যে আহ, আংটি কিছুই মানে যেটা নিজেদের মাইন্ডসেটের ব্যাপার। এবার এই যে আমরা অনেক সময় কি নাম চেঞ্জ করি, মানে নামের বানান চেঞ্জ করে দিই নিউমোলজিক্যালি, হুম হুম। তাতে কি লাভ হয়? দেখো, আমরা নর্মাল মানুষ, আমাদের কথা হুম তুমি বাদ দাও, ছেড়ে দাও। তুমি দেখবে বলিউড এই জিনিসটাকে খুব ফলো করে, ভীষণ, এখন টলিউডও ভীষণ ফলো ঠিক করছে। আছে? সবাই করছে। হ্যাঁ। তাহলে ওনাদের কাছে এত টাকা, ঠিক আছে, ওনারা তো করছে। আর হুম মানুষ মানে যারা নিউমোলজিস্ট বা হুম এই জিনিসগুলো করছে তারা লুটে নিচ্ছে সেরমভাবে, ফিস, বিশাল ফিস। কিন্তু তারা কি করছে? শুধু নামের যে স্পেলিংটাকে, সেটাকে জাস্ট একটা, ধরো একটা লেটার অ্যাড করছে আর কমিয়ে দিচ্ছে। বা অনেকে এজটাকে সি করে লিখছে। হ্যাঁ, অজয় হুম দেবগন দেখো, হুম DEVGN দেবগন, হুম সেটা কি করলো DEVGN, ওটার জন্য হুম কত টাকা ফিস নিল? লাখ লাখ টাকা। তো এটা কি ফ্রড না? এটা যেরকম ফ্রড, মানুষ মানে খুব ইজি প্রসেসটাকে এত টাকা নিয়ে করছে, সেরকমই এটার এফেক্ট আছে। ওই যে নামটা, সেই নামের যে ভাইব্রেশনটা সেটা ভুল ছিল, তো সেটাকে ঠিক ভাইব্রেশনে আনলো অ্যাকর্ডিং টু মানে হিজ মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক। কিন্তু তা বলে এবার যদি সেভাবে আমার ভাইব্রেশন ভালো চলে এসছে আমি আর কাজ করব না, বা আমার তো এবার লাখ ঘুরে যাবে, সেটা হয় না। তোমায় কাজ তো করতে হবে। কাজ তুমি করছো, তুমি যেটা তোমার প্রবলেম হচ্ছিলো সেটা সলভ হবে। নেম নাম্বার 70-80% আমাদের যে মানে নিউমোরোস্কোপটা মূলাঙ্ক হুম ভাগ্যাঙ্কের অ্যাকর্ডিং যদি থাকে, সেটা আমাদের সাকসেস কতটা হবে সেটাকে ইন্ডিকেট করে। তোমার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক খুব ভালো, তোমার গ্রিড খুব ভালো, নেম নাম্বার খারাপ হবে না, মোবাইল নাম্বার খারাপ হবে না। মোবাইল নাম্বার আচ্ছা খুব এফেক্টিভ। তুমি বিজনেসে একটা এমন মোবাইল নাম্বার ইউজ করছো যেটা একদম অ্যান্টি, তো ওই নাম্বারটা সবার চোখে পড়ছে, তুমি তোর বোর্ড লাগানো আছে সেখানে দেখছে, ওরা হুম সাপোর্টই করবে না। দোকানের আচ্ছা নাম ধরো, কোনো কোম্পানির নাম ধরো, ঠিক আছে, তুমি যা কাজ করো সেটার সাথে সিঙ্ক হওয়া উচিত। নাম্বারের কিন্তু নাম্বার দিয়ে আমরা ঘিরে আছি পুরো। তোমার স্কুলের যে রোল নাম্বার সেটাও তো একটা নাম্বার, তোমার গাড়ির নাম্বারটাও একটা নাম্বার। আমি নিজে এটা ফেস করেছি, আমার একটা স্কুটি আছে, সেই স্কুটিটা আজকে আমি আর চালাই না, এমনই অবস্থা। সেটার যে 4টে ডিজিট লাস্টের নাম্বারে সেটা এসেছিলো 6, আর আমার মূলাঙ্ক 3। ওই গাড়িটার যে কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই গাড়িটা কতবার পুলিশ ধরেছে, যেই চালাক, ওই গাড়িটা কতবার ফাইন কেটেছে, ওই গাড়িটা কতবার খারাপ হয়েছে, সেটা শুধু আমি জানি। তো 3-6 এই কম্বিনেশনটা ভালো না, সেটা আমি আমার লাইফে দেখেছি। আর যার যেই কম্বিনেশনটা ভালো না সেটাই, সেই নাম্বারটাই তাকে ফলো করে। বলা হয় না অপোজিট অ্যাট্রাক্টস। হুম তো আমার তো 3, তো আমি তো অনেক কিছু নাম্বার পেতে পারতাম, তাহলে আমি 6টাই কেন পেলাম? ইউনিভার্স এই জিনিসটাকে ফলো করে, এটার প্যাটার্নে চলে। তোমার যদি মূলাঙ্ক ধরো 3 হয়, তুমি দেখবে বাসের সিট, তুমি বাসে যাচ্ছ ম্যাক্সিমাম টাইম 6 আসবে, ট্রেনে যাচ্ছ 6 আসবে, যার 4 আসছে সে দেখবে 8 আসছে, যার 8 আসছে সে দেখবে নয় 8 আসছে নয় 4 আসছে। তো ইউনিভার্সও খেলাটা খেলে আমাদের সাথে, যাতে আমাদের লাইফে কমপ্লিকেশানসগুলো বাড়ে। যার ধরো লাইফ পার্টনার এরকম চুজ হয়েছে, ধরো 6 তার মূলাঙ্ক, সে 3 এর লাইফ পার্টনার পেয়েছে, এবার ঝামেলা হচ্ছে, ডিভোর্স দিয়ে দেবো, এই জিনিসগুলো হয়, ঠিক আছে? তো আর অপোজিট অ্যাট্রাক্টস অনেকে থেকেও যায়, ঠিক আছে? আমি আমার নিজের ফ্যামিলিতে দেখেছি, মূলাঙ্ক ভাগ্যাঙ্ক দুজনের অপোজিট, ম্যাচ হচ্ছে না, বাচ্চাটা 5 তারিখে জন্মে গেছে, বাচ্চাটার জন্য তাদের ডিভোর্স হয়নি, থেকে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, তো আমি পুরোটাই পুরো ব্যালেন্সের খেলা। ব্যালেন্স করতে হবে, তোমার এলিমেন্টগুলোকে ব্যালেন্স করতে হবে। 9টা নাম্বার 9টা এলিমেন্টকে ইন্ডিকেট করছে আলাদা আলাদা, ঠিক আছে? 5টা এলিমেন্টকে 9টা নাম্বার ইন্ডিকেট করছে। তো এইবার কি হচ্ছে, তোমার গ্রিডের মধ্যে যেই এলিমেন্টটা নেই সেই এলিমেন্টটা আনতে হবে, যে এলিমেন্টগুলো আছে সেটাকে এক্সেসিভ আমি বাড়াবো না, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের যে পঞ্চভূত 5টা এলিমেন্ট, এইটা ব্যালেন্স করা মানেই আমাদের লাইফ একদম ঠিকঠাক আছে। সেইটাকেই করার চেষ্টা করা হয়, সেটা যে কোনো ইয়েতেই হোক। একদম সাধারণ মানুষকে মানে আমাদেরকে কি কমন টিপস দেবে রেগুলারের জন্য? মানে কি, মানে কিসের টিপস? মানে যে আমাদের তো প্রত্যেক দিন বিভিন্ন রকমের লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়, মানে কোন সংখ্যার জন্য মানে 1 থেকে 9-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যার জন্য কিছু কমন টিপস যদি দাও।
নাম্বার ওয়ান হচ্ছে তো লিডারশিপ কোয়ালিটি আছে এদের মধ্যে, তো এদের একটাই কাজ করা উচিত যে মাথাটা ঠান্ডা রাখা উচিত, মাথা খুব গরম এদের, আর একটুখানি ধীরে সুস্থে কাজ করা উচিত। হড়বড়ি করে কাজ যদি একবারে তুমি করতে অনেক কিছু, এদের মাথায় অনেক এটা বুদ্ধি তুমি থাকে। মূলাঙ্ক নাম্বারের কথা বলছো। ওয়ানের জন্য বলছি। তো সেখানে প্রবলেম হতে পারে, ঠিক আছে? মাথাটা ঠান্ডা রেখেই কাজ করো, সব কিছু ভালো হবে। কারোর আন্ডারে কাজ করা অ্যাভয়েড করো, নিজের কিছু করো, বা হাই পোস্টে কাজ যদি হয় করো, যদি না হয় তাহলে নিজের কিছু করো। নাম্বার টু হচ্ছে খুব ইমোশনাল। নাম্বার টুকে একটুখানি বোল্ড হওয়া উচিত, আর ডিসিশন মেকিংটা 10বার ভেবে করা উচিত, ফ্লাকচুয়েট করে অনেকেদের। তো এই জিনিসটা যদি কমানো যায়, যদি মুন লাইটটা গায়ে একটু লাগানো যায় পূর্ণিমার রাতে, তাহলে এদের সুইসাইডাল টেন্ডেন্সিগুলো কমে, এদের মধ্যে এটা থাকে। নাম্বার থ্রি হচ্ছে নলেজ গেইন করতে ভালোবাসে। ওই নলেজ গেইন করে 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 অনেক খাটে, কিন্তু নিজের কথা আর ভাবে না, অন্যের জন্য ভেবে নিজের লাইফ নষ্ট, তো নিজেরটা ভাবা উচিত, ঠিক আছে? আর তারপরে হচ্ছে তোমার কী হয়, এরা সেভিংস করতে বেশি চায়, মানে ফিউচারে আমার এইটা কাজে লাগবে, এখনকার কথা ভাবে না। তো নিজেরটা এখনকার কথা ভাবতে, মানে হেলথের দিকে একটু নজর দেওয়া উচিত, নাহলে প্রবলেম হবে নাম্বার থ্রির। নাম্বার ফোর হচ্ছে রবিনহুড, সূর্যের মতোই একদম, যা ইচ্ছা আমার তাই করব, আমার কোনো যায় আসে না। তো নাম্বার ফোর, দেখো নাম্বার ফোরকে আমি কিছু বলবো না, কেন নাম্বার ফোরের যে বুদ্ধিটা সেটা হচ্ছে সব থেকে বেস্ট। নাম্বার ফোর যদি ঠিকঠাক জায়গায় নিজের বুদ্ধি কাজে লাগায়, তাহলে ওর থেকে ওপরে কেউ যেতে পারে না, ঠিক আছে? আর সেখানে যদি বুদ্ধিটা খারাপ হয়ে যায়, নাম্বার সিক্স ধরো চলে এলো বা সেভেন চলে এলো, এমন নেশা করবে বা এমন সঙ্গতে পড়ে যাবে যে তোমার জেল অবধি হতে পারে, লাইফ নষ্ট হয়ে যাবে। ফাইভ হচ্ছে বাচ্চাদের মতো, ফাইভের হচ্ছে বুদ্ধিটা আনতে হবে যে কে আমার জন্য ঠিক, কে আমার জন্য ভুল। ফাইভকে অনেক ঠকানোর থাকে, মানুষে একদম ইজিলি ঠকিয়ে দিয়ে চলে যায়, বাচ্চাদের হাতে ললিপপ দেওয়ার মতো, এ নাও। সেটা হচ্ছে নাম্বার ফাইভ। ট্রাভেল করলে বুঝে শুনে ট্রাভেল করতে হবে এই বছর। আর তোমার যদি তুমি ধরো খেতে ভালোবাসো, হেলথের দিকে নজর দিতে হবে এই বছর, পেটের প্রবলেম হতে পারে। নাম্বার সিক্স হচ্ছে তোমার লাক্সারির নাম্বার, এরা লাক্সারি ছাড়া কিছু বোঝে না, সারা জীবন লাক্সারি এদের, মানে তারা করে বেড়াবে লাক্সারিকে। কিন্তু এদের যে জিনিসটা সেটা হচ্ছে এদের মাল্টিপল রিলেশনশিপ হওয়ার চান্সেস থাকে, অনেক আচ্ছা। সময় থাকে। তো সেইখানে এরা ফেসে যাওয়ারও একটা চান্সেস থাকে, ঠিক আছে? অতিরিক্ত ধরো তুমি লাক্সারি করছো, আজকে তোমার লাক্সারি আছে, এবার তুমি নেশার দিকে যাবে, তো সেইখানে প্রবলেম হওয়ার চান্সেস থাকে। কিন্তু নাম্বার সিক্স খুব ভালো পার্টনার হয়, কেয়ারিং পার্টনার হয়। নাম্বার টু আর সিক্স সব থেকে বেস্ট পার্টনার, ওদের থেকে ভালো পার্টনার হয় না, হোমলি নেচারের হয়। নাম্বার সেভেন হচ্ছে বডি আছে মাথা নেই, মন থেকে ভাবে, এদেরকে মাথা দিয়ে ভাবা উচিত, ঠিক আছে? বা এমন কোনো পার্টনারের সাথে থাকা উচিত, বা এমন কোনো মানুষের সাথে থাকা উচিত যার যে বুদ্ধিটা দেবে, নাহলে ঠকে যাবে। আর রিলেশনশিপে যাওয়ার আগে ভাবতে হবে, ঠিক আছে? রিলেশনশিপে তুমি তুমি যাও, আর সেখানে যদি তোমার মনে হয় যে না এখানে আমার প্রবলেম হতে পারে, সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসো। সেভেনের কাছে ইনটিউশন আছে, মাথা নেই বুদ্ধি নেই, কিন্তু একটা কিছু তো ভগবান দিয়েছে, ইনটিউশন দিয়েছে। মানে বুঝতে পারে আগে থেকে হ্যাঁ, কিছু। তো যখন ওই জিনিসটা আসছে তার মানে তুমি ঠিক, ওখান থেকে বেরিয়ে আসো। এইট হচ্ছে হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে? সারা জীবন হার্ডওয়ার্ক করতে হবে। যেই লাইনে কাজ করছে এরা সবসময় ফিক্সড অ্যাসেট এদের খুব চাই, গভর্নমেন্ট জব করবো, ফিক্সড অ্যাসেট থাকবে, এরা মানে লাইফ নিয়ে ছেলেখেলা করে না। নাম্বার এইট এরা একদম স্ট্রেট ফরওয়ার্ড, স্যাটার্ন তো স্ট্রেট ফরওয়ার্ড, আমার চাই মানে চাই, আমি করব, আমাকে যদি আমার কাউকে ভালো না লাগে আমি চলে যাবো ওখান থেকে। তো এরা এইভাবেই থাকবে সারা জীবন। তো এদের যেটা করা উচিত, যেইভাবে এরা চলছে, এই চলার থেকে তোমার মানে রিলেশনশিপে যেই জিনিসগুলো যাচ্ছে এরা, ঠিক আছে? ফোর, এইট, টু, ওয়ান, এদের সাথে রিলেশনশিপ গিয়ে লাভ নেই। তাহলে কী হবে, যা কামাবে ওটাকে তোমার দিয়ে দিতে হবে, অ্যালিমনি হিসেবে দিয়ে দিতে হবে, ঠিক আছে? বা টাকা বেরিয়ে যাবে। এদের মাল্টিপল হাউসেস হয়, মাল্টিপল গাড়ি হয়, বাড়ি হয়, কিন্তু সেগুলো চলেও যায়, ঠিক আছে? আর একটু কেয়ারিং হতে হবে, অনেক স্ট্রেট ফরওয়ার্ড। নাম্বার এইট। নাম্বার নাইন হচ্ছে হিউম্যাটেরিয়ান, ঠিক আছে? আমি সবসময় নাম্বার নাইনে এক্সাম্পল দিই সালমান খান, যার শত্রু তার শত্রু, যার বন্ধু তার বন্ধু। সালমান খান কিন্তু সবার আগে যায় যদি কারোর কিছু, তার বন্ধু যদি প্রবলেম হয়। তো হিউম্যাটেরিয়ান নেচারের ভগবান তোমার এদের মধ্যে জিনিসটা দিয়ে পাঠিয়েছে, এনজিও এদের খুব ভালো হয়। এদের এই বছর যে সব থেকে বেশি করা উচিত সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করা, হনুমানের পুজো করা, ঠিক আছে? আর হচ্ছে রেডটাকে বেশি করে পড়া, ঠিক আছে? রেডটা যত বেশি করে পড়বে। আর রিলেশনশিপে নাম্বার নাইন এই বছর না যাওয়াই ভালো, যাদের আছে তাদের ঝামেলা না করাই ভালো, তাহলে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। আর একটা জিনিস যেটা জানার সেটা হচ্ছে যে এই যে রিলেশনশিপ, এখন তো ম্যাক্সিমাম প্রবলেম রিলেশনশিপ নিয়েই। তো যখন এই মূলাঙ্ক নাম্বার কোন কোন দুটো সংখ্যার মধ্যে সব থেকে ভালো রিলেশনশিপ হতে পারে? ওয়ানের সাথে সব থেকে ভালো যাবে ফাইভ, ওয়ানের সাথে টু ভালো যায় রাজা রানী, ওয়ানের সাথে থ্রি ভালো যায়, ওয়ানের সাথে ফোর 50-50, ওয়ানের সাথে সেভেন ভালো যাবে, ওয়ানের সাথে এইট যাবে না, ঠিক আছে? তো ওয়ানের অ্যাভয়েড করা উচিত হচ্ছে টু, ফোর, এইট,
2, 4, 8, 1 অ্যাভয়েড করা উচিত। 2 এর অ্যাভয়েড করা উচিত হচ্ছে 4, 2, 8, 7, ঠিক আছে। 3 হচ্ছে 6 ছাড়া সবার সাথেই রিলেশনশিপে যেতে পারে, কিন্তু যদি 4কেও অ্যাভয়েড করে সেটা ভালো। 4 এর হচ্ছে 4 আর 8কে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। 6-এর সাথে সবথেকে ভালো এদের রিলেশনশিপ হবে, 7-এর সাথেও হবে, আর 5-এর সাথেও হয়। 5 সবার সাথেই যায়, তো 5-এর কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বলবো যে 4কে অ্যাভয়েড করো আর 7কে অ্যাভয়েড করো। কারণ হচ্ছে যদি দুজনের কাছেই মাথা না থাকে, বুদ্ধি না থাকে, তাহলে যে কেউ ঠকিয়ে দিতে পারে। 6 হচ্ছে 4, 7 সব থেকে ভালো পার্টনারশিপ হবে তার মধ্যে, সেটা বিজনেস হোক বা রিলেশনশিপ হোক। আর 6-এর অ্যাভয়েড করা উচিত 3কে, 3 ছাড়া বাকি আর প্রবলেম নেই। 7 হচ্ছে 4 সব থেকে ভালো পার্টনার হবে, কারণ বডি আর মাথা এটা হচ্ছে সব থেকে বেস্ট। 7, 4, তারপরে যদি 4 না হয় তাহলে 6। 4 আর 6 হচ্ছে 7-এর খুব ভালো পার্টনার, আর 7-এর 3-এর সাথেও খুব ভালো যাবে, গুরু শিষ্যর একটাই চলে আসবে। তো বাকি 1-এর সাথেও 7-এর যায়, 2-এর সাথে যাওয়া উচিত না, কারণ ইমোশনাল 2, 7 হচ্ছে মাথা নেই, বুদ্ধি নেই, ঠকিয়ে দেবে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল লস হবে। আর 8 হচ্ছে 4কে অ্যাভয়েড করবে, 2কে অ্যাভয়েড করবে, 1কে অ্যাভয়েড করবে, 8 নিজেকে অ্যাভয়েড করবে, ঠিক আছে। 8-এর খুব একটা ভালো বন্ধু নেই, খুব কম অপশান তাদের কাছে। আর 9 অ্যাভয়েড করবে হচ্ছে 2কে, 4কে আর 9কেও। 9টা হচ্ছে মানে প্রেডিক্টেবল না, যখন তখন যা ইচ্ছা করতে পারে, কেন এটাকে নেম নাম্বার হিসেবে আমরা ধরি না, নেম নাম্বারে 9 আনতে দিই না। 5, 6, 3 আর 1 ব্যাস এই 4টেতে। ওকে, এই পডকাস্টটা দেখার পরে যারা রিলেশনশিপে যাবে একটু ভেবে চিনতে যেও, আর সংখ্যাগুলো দেখে নিও, নইলে কিন্তু বিপদ আছে। এবার আবার যাই বাস্তুতে আসি। এবার যেটা জানতে চাইবে যে বাস্তুর ক্ষেত্রে কোন জিনিসগুলো করা উচিত নয়। উচিত নয় বলতে কোন ক্ষেত্রে? মানে একটা আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে কি কি জিনিস একদমই করা উচিত নয়? করা উচিত নয় বলতে তোমার বাড়িটা ফার্স্ট অফ অল ক্লিন রাখতে হবে। হুম, পুরো বাড়িটাই তোমাকে ক্লিন রাখতে হবে, ঠিক আছে। টয়লেটের মধ্যে আয়না লাগানো যাবে না। টয়লেটে তো বেশিরভাগ জায়গাতেই আয়না থাকে। ওই প্রবলেমও আছে, টয়লেটে মানে আয়না লাগানো। সমস্ত মল থেকে শুরু করে হ্যাঁ, বড় বড় 5 স্টার থেকে শুরু করে মলের কথা বাদ দাও, তুমি বাড়িতে আসো, বাড়িতে তো বেসিনের সামনে থাকে ঠিক আছে। আয়না। ওটা ওটা উচিত নয়, থাকে দেখার জন্য মানুষ ওটা করেছে, কিন্তু ওটা হ্যাঁ, উচিত নয়, আচ্ছা ঠিক আছে। আর তুমি রেখেছো, প্রবলেম যদি না হয় ঠিক আছে, হলে তখন ফেস করতে হবে সেটা, ঠিক আছে। আচ্ছা। ঠাকুর ঘরের মধ্যে তোমার কিছু জিনিস রাখা উচিত, যেটা হচ্ছে সেজ লিভস, ঠিক আছে, ধুনো, হুম, তারপরে ছোবড়ার মধ্যে তোমার যে দিয়ে ধুনোটা ঘোরায়, এটা সবসময় করা উচিত, বাড়িতে রোজ করা উচিত। আর যদি রোজ না হয় সপ্তাহে 3 দিন, তাহলে কি হয়, নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয় না। এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। পরিষ্কার জামা কাপড় পরে থাকতে হবে, জামা কাপড়কে মানে ধরো যেটা একদম ক্লিন নয় সেটাকে ফেলে রাখা যাবে না। ধরো এরকম হলো যে আমি এখন পড়লাম, কালকে কেচে দেবো, সেটাকে যদি তুমি রেখেও দাও সেটাকে একটু কভার করে রাখো, একদম খোলা রেখো না, ঠিক আছে। সেখান থেকে কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে, ঠিক আছে। অনেকে কী করে, মানে ধরো জামা কাপড় মেললো, সেটা রাতে ভুলে গেল, তুলতে ভুলে গেল, সেখান থেকে অনেক কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ এটা কি সত্যি? কারণ ঠাকুমারা বলতো যে সূর্য ডোবার পরে জামা কাপড় বাইরে হ্যাঁ, মেলতে নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয়। এবার এই পজিশনটা তোমার একদিনে তো হয় না, অনেক টাইম লাগে। যেটা দেখায় যে সিনেমাতে, যে দেখলো ধরে নিল ব্যাস করে দিল, ওরকম কিছু হয় না, এটা অনেক টাইম লাগে। এরকম মানুষ আছে যারা বুঝতেও পারবে না যে সে পজেসড, কিন্তু সে পজেসড। অনেক পাগল কিন্তু পাগল না, পজেসড। আর অনেক পজেসড মানুষ কিন্তু তোমার মানে বুঝতেই পারেন সে পজেসড। রাস্তায় তুমি যাদের পাগল দেখছো সবাই কিন্তু পাগল নয়, অনেকে পজেসডও আছে, তাকে পাগল ভেবে বার করে দিয়েছে, ঠিক আছে। একটা রিসেন্ট আমি একটা ক্লিপ দেখছিলাম, কোনো একটা মুভি বেরিয়েছিল, সেটা যখন শেষ হচ্ছিল, হনুমান চালিসা পাঠ হচ্ছিল, ওই মুভিটা হনুম্যান। হ্যাঁ, তো ওইখানে একটা হলে দেখানো হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাকে নিয়ে গেছে, যখন ওইটা পাঠ হচ্ছে, ওয়াইফটা মানে পাগলের মতো করছে, ওটাকে সহ্য করতে পারছে না। তার মানে ও পজেস ছিল, যখন ওই হনুমান চালিসাটা পাঠ হচ্ছে সহ্য করতে পারছে না। তো এরকম অনেক মানুষ আছে যারা পজেসড, কিন্তু তারা ডেইলি লাইফ লিড করছে, কারণ আত্মাগুলো সেইভাবেই পজেস করে রেখেছে যে না পুরোপুরি বুঝতে দেবো না। অনেকেই পজেসড, যারা তাদের করার ইচ্ছা সেগুলো তারা করছে, পাচ্ছে, তারা আছে এরকম। অবাক করা সমস্ত জিনিস। থ্যাংক ইউ অনিরুদ্ধ দা, মানে আমাদের পডকাস্টে আসার জন্য, এত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তোমার কেমন লাগছে পডকাস্টে এসে?
আমার সবসময় ভালো লাগে। দেখো আমি নিজে নাম্বার 3 এর, তো যখন এই টাইপের কথাবার্তা হয় বা আমি মানুষকে কিছু বলতে পারি সেটা তার ভালো লাগে। বা আমি সবসময় চেষ্টা করি যে আমি যেখানে যাই, ধরো শুধু আমার কাজের ক্ষেত্রে না, যেখানেই যাই সেখান থেকে মানে যে আমার সাথে কথা বলছে তার পয়েন্ট অফ ভিউটা বুঝে তার থেকে কিছু শেখার চেষ্টা করি। তো লাইফে আমার মানে শেখাটাই হচ্ছে বড় ব্যাপার। আর মানুষকে যদি আমি কিছু দিতে পারি ইনপুট, ঠিক আছে, সেটা থেকে যদি তার ভালো হয় সেটা আমার ভালো লাগে। না, তোমার থেকেও সত্যি অনেক শেখার আছে। BCA MCA পড়ার পরে তোমার তুমি যেটা বলে তোমার ছক অনুযায়ী আবার স্পিরিচুয়াল প্রফেশনে আসা একটা বড় তো আমার জার্নি। গ্রেডের মধ্যে নাম্বার 4 নেই। নাম্বার 4 এই আইটি সেক্টরে কাজ করা বা এই কনস্ট্রাকশন এগুলোকে ইন্ডিকেট করে, অনেক কিছু করে। তো সেই ক্ষেত্রে আমার ওটা করার কোনোদিন কথাই ছিল না। আমি ওটা করেছি, জাস্ট ঠিক আছে করেছি। তো যার যেটা করার সে সেটাই করবে আলটিমেটলি। ইউনিভার্স তাকে সেখানে টেনে আনবেই, চান্স দেবে। তুমি যদি না অপরচুনিটি গ্র্যাব করো তোমার লাইফে প্রবলেম থাকবে। ঠিক। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানান। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাকে জানাতে পারেন, মেসেজ করতে পারেন, মেল করতে পারেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো সেগুলো আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলোর সমাধান যে কোনোভাবে হোক করার। তার জন্য কি করতে হবে, আমাদের পেজটাকে ফলো করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল টক বক পডকাস্টস। আর এপিসোডগুলোর জন্য সঙ্গে থাকতে হবে। স্টে টিউনড।